ওয়াশিংটন ডিসিতে যে গুলিকাণ্ড ঘটেছে তার সঙ্গে আব্বাস আরাকচির এই মস্কো সফরের কোনো সম্পর্ক নেই তো, কোনো লিংক নেই তো? রাশিয়ায় কি তাহলে ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করেছিল? এবারও যেমন একই রকম অভিযোগ উঠছে, তার কারণ কিন্তু বিস্তর রয়েছে। তারপর এবার কি তবে দাবার চাল উল্টে দিচ্ছে তেহরান? মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের সামনে এক চাঞ্চল্যকর 3 দফার ফর্মুলা ছুড়ে দিল ইরান। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, শর্ত না মানলে টেবিল নয়, বরং গন্তব্য হবে অন্য কিছু। ইসলামাবাদের সেই রুদ্ধদ্বার বৈঠক, যেখানে এক টেবিলে বসার কথা ছিল 2 চিরপ্রতিদ্বন্দ্বীর। কিন্তু না, মধ্যস্থতাকারীদের শত চেষ্টাতেও বরফ গলেনি। আব্বাস আরাকচি সরাসরি ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানানোর পর বৈঠক পর্যবসিত হয়েছে চরম এক অচলাবস্থায়। আর সেই উত্তপ্ত পরিস্থিতি থেকেই জন্ম নিয়েছে ইরানের এই নতুন 3 দফার প্রস্তাব। ইরানের প্রথম শর্ত, আগে থামুক যুদ্ধের দামামা। তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইরান এবং লেবাননের বিরুদ্ধে চলমান সমস্ত সামরিক তৎপরতা চিরতরে বন্ধ করতে হবে। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, দিতে হবে নিশ্চিদ্র নিরাপত্তা গ্যারান্টি, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো হামলার দুঃসাহস না দেখানো হয়। এই ধাপ পার না হলে আলোচনার দরজা থাকবে তালাবদ্ধ। প্রথম বাধা পেরোলে আসবে দ্বিতীয় চ্যালেঞ্জ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী। এই জলপথের ব্যবস্থাপনা ও প্রশাসন নিয়ে বসতে চায় ইরান। ওয়াশিংটনকে তারা জানিয়ে দিয়েছে, এই জলপথের কর্তৃত্ব নিয়ে আপোষহীন অবস্থানে আছে তারা, যা হোয়াইট হাউসের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। চমক রাখা হয়েছে শেষ ধাপে। ইরান বলছে, উপরের 2টি ধাপ সফলভাবে সম্পন্ন হলেই কেবল তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে। অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুদ সরিয়ে নেয়ার যে দাবি আমেরিকা বছরের পর বছর করে আসছে, তা আলোচনার তালিকার একেবারে শেষে রাখা হয়েছে। এটিকে তবে তেহরানের বড় কোনো দর কষাকষির কৌশল? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মেজাজও তুঙ্গে। দীর্ঘ 18 ঘন্টার ফ্লাইট আর করতে চান না তার দূতরা। ট্রাম্পের সাফ কথা, আলোচনা হবে ফোনে, নয়তো নয়। হোয়াইট হাউস মুখপাত্র অলিভিয়া ওয়েলস কঠোর ভাষায় জানিয়েছেন, আমেরিকা কার্ড খেলছে। তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না এবং প্রেসের মাধ্যমে কোনো কূটনীতিতে বিশ্বাসী নয় ওয়াশিংটন। এদিকে খেলা জমে উঠেছে বিশ্বমঞ্চে। পাকিস্তান ছেড়ে আরাকচি এখন ক্রেমলিনে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার এই বৈঠক কি ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির নতুন কোনো কৌশল? মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি যখন সুতোর উপর ঝুলছে, তখন তেহরান মস্কো এই সখ্যতা নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে ভাবিয়ে তুলছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। শান্তির সন্ধানে পাকিস্তান থেকে ওমান, ওমান থেকে রাশিয়া, দৌড়ঝাঁপ চলছেই। কিন্তু 2 মাসের মাথায় পৌঁছেও যুদ্ধের শেষ কোথায় তা আজও অজানা। স্টেশন রুমের বৈঠক আর ইরানের 3 দফার শর্ত, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে এখন জ্বলন্ত এক প্রশ্ন, বিশ্ব কি আরেকটা বড় সংঘাত দেখবে, নাকি কূটনীতির জয় হবে? While the entire world was watching the ceasefire talks in Pakistan, Iran's foreign minister quietly boarded a plane, not back to Tehran, not back to Islamabad. He flew straight to the Kremlin. And he brought something with him, something he did not tell anyone about. Not Pakistan, not the Gulf states, not the Americans waiting by the phone. He brought the nuclear file, 440.9 kilograms of uranium enriched to 60% purity. Okay? Now let me stop right there, because I want you to really understand what that number means at 60% enrichment. And I want you to hear this clearly. You are approximately 25 days away from weapons grade material. 25 days. That's it. That is the distance between where Iran is right now. Weapon. It's not a diplomatic development. It's a checkmate in slow motion. And today I'm going to break it down for you. প্রফেসর জিয়াং বলেন, পৃথিবী যখন পাকিস্তানের যুদ্ধবিরতি আলোচনা দেখছিল, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিঃশব্দে একটি বিমানে চড়েন। তিনি সরাসরি ক্রেমলিনে উড়ে যান এবং তিনি সঙ্গে করে এমন কিছু নিয়ে যান যা তিনি কাউকে বলেননি, না পাকিস্তানকে, না উপসাগরীয় রাষ্ট্রগুলোকে, না ফোনের পাশে অপেক্ষারত আমেরিকানদেরকে। তিনি নিয়ে যান 440.9 কেজি ইউরেনিয়াম, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ। এর মানে হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর জন্য মাত্র 25 দিন দূরত্বে অবস্থান করছে। এইটুকুই। ইরান এখন যেখানে আছে এবং একটি পারমাণবিক অস্ত্রের মধ্যে এতটুকুই দূরত্ব। আর আমেরিকা যা এইমাত্র ঘটল তা থামাতে প্রায় ক্ষমতাহীন। ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী বলে নয়, তাদের মিসাইল ভালো বলে নয়,
তাদের সামরিক বাহিনী মার্কিন বিমান বাহিনীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে নয়, এর কোনোটি কারণ নয়। আমেরিকা ক্ষমতাহীন একটি পদক্ষেপের কারণে ভূ রাজনৈতিক দাবা বোর্ডে একটি সরল নিখুঁত বিধ্বংসী চাল, যা পেন্টাগন আপনাকে ব্যাখ্যা করতে চায় না। সিএনএন যাকে কিভাবে ফ্রেম করতে হয় তা বের করতে পারেনি, এবং বিবিসি যাকে এখনো কূটনৈতিক উন্নয়ন বলে আখ্যায়িত করেছে, এটি কোনো কূটনৈতিক উন্নয়ন নয়, এটি ধীর গতির চেকমেট, এবং যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সম্পদ নিজের হাতে ধরে রাখে, আর এই মুহূর্তে রাশিয়া তা তুলে নিয়েছে। The head of Russia's military intelligence apparatus is sitting at the table during what is officially described as a diplomatic consultation. Now, why does that matter? Because here is what we already know, and this has been confirmed by multiple Western sources, including the Council on Foreign Relations, throughout this war, since February 28th. Russia has been providing Iran with real-time satellite intelligence on the positions of U.S. warships and aircraft. Real-time, live targeting data, while American pilots are in the air. So let me translate that for you in plain language. Russia has been telling Iran where to aim. This is not a partnership. This is co-belligerency. And now the man who coordinates that targeting operation is sitting down at a table with Iran's foreign minister, and we're calling this a diplomatic meeting, okay? And here is the question I want you to hold in your mind for the rest of this lecture. The United States knows all of this. The Americans know about the satellite intelligence. They know about the weapons transfers. They know Kostyukov was in that room. আপনি যদি পুরো বিষয়টি না বুঝতে পারেন, তাহলে আপনি ইউরেনিয়াম স্থানান্তরের দিকে তাকিয়ে ভাববেন যে ঠিক আছে, কয়েকটি দেশ পারমাণবিক উপাদান লেনদেন করছে, তাহলে কি এমন ঘটনা ঘটলো? আপনি বুঝতে পারবেন না কেন এটি অসাধারণ। ধারণাটি হলো, যার হাতে গুরুত্বপূর্ণ সম্পদ সেই খেলা নিয়ন্ত্রণ করে। আমি এটি সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই, কারণ সহজ উদাহরণ দিয়ে আমরা আসলে জিনিস বুঝি। ভাবুন, আপনি আর আমি দাবা খেলছি। আপনার আমার চেয়ে বেশি সৈন্য আছে, আপনার রয়েছে রুক, বিশপ, নাইট। আপনি বোর্ডে আধিপত্য বিস্তার করেছেন, আমার কাছে কয়েকটি পণ বাকি আছে। বোর্ড দেখে যে কেউ বলবে যে আপনি সহজেই জিতবেন। কিন্তু এখন কল্পনা করুন, আমি হেলে পড়ে আপনাকে বলি, আরে আমি এইমাত্র আপনার গাড়ির চাবি তুলে নিয়েছি। খেলায় এইমাত্র কি ঘটলো? হঠাৎ করে বোর্ডে আপনার কতগুলো সৈন্য আছে তা আর গুরুত্বপূর্ণ রইল না। আমি ধরে আছি এমন একটি জিনিস যা আপনার দরকার, এবং আপনি আমার সাথে আলোচনা না করে তা ফিরিয়ে আনতে পারবেন না। প্রতিযোগিতার পুরো কাঠামো সদ্য বদলে গেল। আমি শক্তিশালী হয়েছি বলে নয়, বরং আমি একটি সম্পদ সরিয়ে নিয়েছি বলে। এবং ইউরেনিয়াম চালের সাথে ঠিক এটাই ঘটেছে। অসমতার আইন বলে শক্তিশালী খেলোয়াড় সবসময় জেতে না। যুক্তরাষ্ট্র একটি সাম্রাজ্য। সাম্রাজ্যের তিনটি বড় কাঠামোগত সুবিধা থাকে: ভর অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ ও সম্পদ, সংগঠন অর্থাৎ সবচেয়ে উন্নত প্রযুক্তি, এবং সামরিক হার্ডওয়্যার অর্থাৎ ক্ষয়ক্ষতি সহ্য করে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা। আর আপনি ভাববেন, ঠিক আছে, এত সুবিধা নিয়ে একটি সাম্রাজ্য অজেয় হওয়া উচিত। কিন্তু ইতিহাস আমাদের অন্য কিছু বলে, তাই না? একটি দেশ যা সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের ভগ্নাংশ, তাও জিতছে না। কেন? কারণ দুর্বল খেলোয়াড়। যদি স্মার্ট হয় তাহলে সাম্রাজ্যের স্বার্থে লড়ে না। দুর্বল খেলোয়াড় সে একটি সম্পদ খুঁজে বের করে যাকে সাম্রাজ্য আক্রমণ করতে পারে না, এবং সবকিছু সেই সম্পদের দিকে সরিয়ে নেয়। ইরান এইমাত্র সেই সম্পদ খুঁজে পেয়েছে, 440.9 কেজি ইউরেনিয়াম, যা 60% সমৃদ্ধ। এটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বৈধ, এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধের জন্য তার পুরো যুক্তি তৈরি করেছে এই ইউরেনিয়ামের অস্তিত্বের উপর নির্ভর করে। অতি বেশি দেরি হয় আগে আমাদের ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে হবে। এটি শিরোনাম, এটি কংগ্রেসের যুক্তি, জনসমর্থনের কারণ। কিন্তু সেই ইউরেনিয়াম আর ইরানে না থাকলে কি হবে? এটি রাশিয়ার কোনো লকারে থাকলে কি হবে? যুক্তিটি বাষ্প হয়ে উড়ে যায়। এবং আরো খারাপ, আপনি যদি এখন সেই ইউরেনিয়াম আক্রমণ করতে চান, আপনি আর ইরানকে আক্রমণ করছেন না, আপনি রুশ সার্বভৌম অঞ্চলে আক্রমণ করছেন। আপনি একটি সীমা অতিক্রম করেছেন যা কেউ যেতে চায় না। এই কারণে একটি বিমান যাত্রা পুরো যুদ্ধটি বদলে দেয়। Estimates Russia is earning an additional budget revenue from elevated global oil prices caused by the disruption to the Strait of Hormuz. Every day this war continues. Every day those 13 million barrels per day stay offline. Russia's treasury grows. So here's the question I want you to ask yourself. Does Russia want this war to end quickly? Of course not.
But, and this is a crucial but, Russia also cannot afford to let Iran as Russia's last major Middle Eastern partner after losing Syria. So Russia's optimal strategy is keep the war going long enough to drain American resources and collect oil revenue, but make sure Iran doesn't fall. The uranium gambit serves that strategy perfectly. It gives Iran breathing room. It reduces the justification for escalation. এখন যদি রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের হেফাজতের দায়িত্ব নেয় তাহলে কি বদলায়? ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ভবিষ্যতের প্রতিটি কথোপকথন মস্কোর মধ্য দিয়ে যেতে বাধ্য হবে আমেরিকা। প্রতি পদক্ষেপটি তখন আলোচনা, নিয়ন্ত্রণ সবই রাশিয়ার হাতে থাকবে। পুতিন টেবিলে না রেখে সেই কথোপকথন হতে পারে না। রাশিয়া ঘরের পিছনের সারির লোক থেকে দরজার দ্বার রক্ষকে পরিণত হলো। আপনি ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করতে চাইলে পুতিনকে ফোন করতে হবে। এটি রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থানের একটি কাঠামোগত পরিবর্তন, যা সামরিক শক্তি দিয়ে নয়, একটি হেফাজত বন্দোবস্তের মাধ্যমে অর্জিত হয়েছে। দ্বিতীয়ত, রাশিয়া প্রতিদিন $150 মিলিয়ন করে উপার্জন করছে, এবং সেই সংখ্যাটি একটু ভাবতে হবে আমাদেরকে। প্রতিদিন $150 মিলিয়ন। ব্লুমবার্গের অনুমান অনুযায়ী হরমুজ প্রণালীর ব্যাঘাতের কারণে সৃষ্ট উচ্চ বৈশ্বিক তেলের দাম থেকে রাশিয়া প্রতিদিন অতিরিক্ত বাজেট রাজস্ব হিসেবে এই অর্থ আয় করছে। প্রতিদিন এই যুদ্ধ চলতে থাকলে প্রতিদিন 13 বিলিয়ন ব্যারেল তেল বন্ধ থাকে, রাশিয়ার ভান্ডার বাড়ে। সুতরাং প্রশ্নটি আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কি রাশিয়া চায় এই যুদ্ধ দ্রুত শেষ হোক? রাশিয়া ইরানের পতন ঘটতে দিতেও চায় না। মধ্যপ্রাচ্যের শেষ বড় অংশীদার ইরান। সুতরাং রাশিয়ার সর্বোত্তম কৌশল হলো যুদ্ধটি যথেষ্ট দীর্ঘ সময় চালিয়ে যাওয়া, যাতে আমেরিকার সম্পদ নিঃশেষ হয় এবং তেল রাজস্ব সংগ্রহ হয়, কিন্তু নিশ্চিত করা যে ইরান পতিত না হয়। ঠিক একই ধরনের একটি পদ্ধতি যেটি আমেরিকা ইউক্রেনে ব্যবহার করেছিল। ইউরেনিয়াম চাল সেই কৌশলকে পুরোপুরি সহজ করে দেয়। এটি ইরানকে কিছু শ্বাস গ্রহণের জায়গা দেয়। এটি উত্তেজনায় যুক্তি হ্রাস করে। এই যুদ্ধকে এমন একটি স্তরে রাখে যা ইরানকে টিকিয়ে রাখতে পারে, যার অর্থ রাশিয়া তার প্রতিদিনের $150 মিলিয়ন সংগ্রহ করতে থাকবে। তৃতীয়ত, এবং এটি সবচেয়ে নিখুঁত অংশ, রাশিয়া একটি গুলি না ছুড়েই পশ্চিম জোটকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। এই সংঘাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সবচেয়ে বেশি ভয় পায়। Why? Because Trump canceled the Witkoff-Kushner trip to Islamabad. He pulled his envoys out of the one working diplomatic channel and said if Iran wants to talk, they can call us. That is what analysts are now calling telephone diplomacy. And I want to be honest with you, it sounds tough, it looks strong on television, but what it actually means is that you have voluntarily removed yourself from the table where the future is being decided. While Washington waits for the phone to ring, Moscow is building the architecture of whatever agreement eventually ends this war. And whoever builds the architecture gets to decide what goes into the agreement.